করে বিএনপি গর্তের ভিতরে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এইবার বিএনপি আর এই গর্ত থেকে উঠতে পারবে না, কারণ এই গর্তটা অত্যন্ত গভীর, যার কোনো তলা নেই। তাহলে আসুন একটু আমরা পরিষ্কার করে বলি কি হয়েছে। চরমোনাই বুঝে ওঠার আগেই জামাতের ফাঁদে পড়ল। শায়েখে চরমোনাই এখন জামাতের কাছে অনুনয়ে বিনয় করতে বাধ্য হচ্ছে। জামাতের অসাধারণ রাজনীতিটা একটু দেখেন। শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিমের আসন থেকে জামাত তাদের অন্যতম হেভিওয়েট প্রার্থী, বরিশালের গণমানুষের নেতা, ফয়জুল করিমের চাইতে কয়েক গুণ জনপ্রিয় নেতা, অভিজ্ঞ রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালকে প্রত্যাহার করিয়েছে। অলরেডি একটা অলিখিত দেশ বা শাসন ব্যবস্থা চালু আছে এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে, আর সেই জায়গাটার নাম হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের একটা বিশেষ স্থান আছে। গেল কয়েকদিন আগে আমাদের কুমিল্লার র্যাবের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। মাইক্রোবাসে র্যাব কর্মকর্তারা গেলে মাইকিং করে সেখানে র্যাব কর্মকর্তাকে জীবনে শেষ করে দেওয়া হয়। যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেই এলাকাটির নাম হচ্ছে জঙ্গল সলিমপুর। চট্টগ্রামের ভেতরেই, বাংলাদেশের ভেতরে চট্টগ্রাম, আর এই চট্টগ্রাম শহরের খুব কাছাকাছি একটা এলাকা হচ্ছে জঙ্গল সলিমপুর। স্বাধীন দেশের মধ্যে আরেকটা উত্তর কোরিয়া টাইপ রাষ্ট্র, ঢালে ঢালে পাহারা, আপনি চাইলে সেখানে প্রবেশ করতে পারবেন না, রয়েছে বিভিন্ন ধরনের ঝামেলা। চট্টগ্রাম নগরের একবারে সন্নিকটে, তারপরেও আপনার এই ব্যাপারে এখন পর্যন্ত বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখানে ঢুকলেই বোঝা যায় যে এটা সাধারণ 5টি এলাকার মতো নয়। ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমর্থন করেছে, করে বলেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য অনতিবিলম্বে শ্রীলঙ্কায় ডিফারেন্ট ভেন্যু করতে। আবার অসমতীয় সূত্র খবর যে বাংলাদেশ না আসলে পাকিস্তানও আসবে না, আবার আয়ারল্যান্ডও আসবে না। এরকম বিভিন্ন খবর কিন্তু আমরা জানতে পাচ্ছি। মিয়ানমারও তোমাদের প্রতিবেশী দেশ। 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনারা দেখছেন মিয়ানমার একটা কথা বলতে, কারণ এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। আমি যা বুঝলাম ভারতীয় সাংবাদিকদের কাছে যে কিছু কিছু ইস্যু এগুলো সলভ না হলে ভারত এগুলো করতেই থাকবে, একদম করতেই থাকবে। ছলে বলে কৌশলে গায়ে পড়ে চেষ্টা করবে বাংলাদেশকে বহির্বিশ্বে একটি ব্যর্থ রাষ্ট্র, অনিরাপদ রাষ্ট্র হিসাবে উপস্থাপন করার জন্য। ঘটনা বেশ কয়েকটা ঘটেছে এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা যে ভিন্ন রকম একটি কৌশল নিয়ে নির্বাচনের দিকে আগাচ্ছে সেই বিষয়টি বলবো। তার আগে কি ঘটনা, মূল যে ঘটনা সেইটা আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম যে ঘটনাটা ঘটলো আপনারা ইতিমধ্যেই শুনেছেন, বিএনপির জোট থেকে মাহমুদুর রহমান মান্নার যে নাগরিক ঐক্য আর ওই যে আব্দুর রব, আসম আব্দুর রব, জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল, এই দুজন বেরিয়ে গেছে। মাহমুদুর রহমান মান্না যখন বিএনপির জোট থেকে বেরিয়ে গেছে তখন তো বিএনপির কপালে একটু ভাঁজ পড়ারই কথা। কেন মাহমুদুর রহমান মান্না এই জোট থেকে বেরিয়ে গেল, এইখানেই হচ্ছে মজা। আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি এবং আপনারাও দেখেছেন নুরুল হক নূরের সাথে বিএনপি পটুয়াখালীতে কি আচরণ করেছে সবাই জানা। সেখানে বিএনপির শক্ত বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে আছে, সুতরাং নুরুল হক নূর ওখানে হারবে, অন্য কেউ জিতবে। মাহমুদুর রহমান মান্নার সাথেও ঠিক একই আচরণ করেছে, কারণ এই দলের তো আসলে নিজেদের উপরেই নিজেদের নিয়ন্ত্রণ নেই, তাহলে দলের বিদ্রোহী প্রার্থীদেরকে তারা কিভাবে থামাবে? যখন কোনো রাজনৈতিক জোট হয় নির্বাচনের সময়, তখন বড় দল যারা, তাদের একাধিক প্রার্থী থাকবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু সেই প্রার্থীদের উপরে তো দলের একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। যখন দলের প্রয়োজনে যখন যাকে বলবে যে তুমি এখন বসে যাও, সে বসে যাবে। কিন্তু এখানে থরাই কেয়ার, ডোন্ট কেয়ার। বিএনপির ওই বিদ্রোহী প্রার্থীরা কারো কথাই শুনছে না। মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রেও তাই হয়েছে। মাহমুদুর রহমান মান্না 2টি আসনে নমিনেশন পেপার সাবমিট করেছিল, যে ঢাকা 18 আসন এবং বগুড়া 2 আসন। এই 2 জায়গা থেকে মাহমুদুর রহমান মান্না নমিনেশন পেপার কিনেছিলেন। তার ইচ্ছা ছিল ঢাকা থেকে নির্বাচন করা, কিন্তু বিএনপি তাকে আশ্বস্ত করলেন যে না, দরকার নাই, ঢাকা থেকে আপনার নির্বাচন করার দরকার নেই, আপনি বগুড়া থেকে নির্বাচন করুন। তো বগুড়া থেকে তিনি বেচারি জোটের কথা চিন্তা করে, সে তো পরখাওয়া রাজনীতিবিদ, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে। সুতরাং জোটের স্বার্থে ভাবলেন যে যেহেতু বিএনপির সাথে জোট করেছি তাহলে থাকি, দিক ওখানেই দিক। তো তিনি বগুড়া থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন। এখন বগুড়া আর তার ওই আসনে বিএনপির একজন শক্ত ক্যান্ডিডেট শাহে আলম, তিনি সেখানে দাঁড়িয়ে গেছেন। বারবার বলার পরেও তিনি এই গতকাল অর্থাৎ 20 তারিখে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল, সেদিন তিনি মনোনয়ন প্রত্যাহার করেন নাই। যখন মনোনয়ন প্রত্যাহার করেন নাই এবং এইটা শোনা যাচ্ছে মাহমুদুর রহমান মান্না এবং তার অনুসারীরা এটা বলার চেষ্টা করছে যে বিএনপির আশকারা পেয়েই, দলীয় হাইকমান্ডের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েই সে ওখানে দাঁড়িয়ে আছে। তো মাহমুদুর রহমান মান্না স্বাভাবিকভাবেই, তিনি তো বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি এটিকে ভালোভাবে নেন নাই। যখন ওখানে মনোনয়ন প্রত্যাহার করে নাই বিএনপির বিদ্রোহী প্রার্থী, তখন মাহমুদুর রহমান মান্নাও ঘোষণা দিলেন যে আমিও ঢাকা 18 আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করবো না, আমি 2 জায়গায় নির্বাচন করবো। যেহেতু আমাকে কথা দিয়ে কথা রাখে নাই, আমার সাথে যেহেতু বিশ্বাসঘাতকতা করা হয়েছে, সেহেতু আমার তো আর এখন কোনো উপায় নেই। 2 জায়গা থেকে হয়তো তিনি জিততে পারবেন না, হেরে যাবেন। আবার জনগণ, এমনও হতে পারে জনগণের মন যদি ঘুরে যায় যে একজন মানুষের সাথে এইভাবে, একজন বর্ষিয়ান রাজনীতিবিদের সাথে যারা এইভাবে বিট্রে করতে পারে, ঠিক আছে আমরা এই লোকটাকে, এরকম একজন বর্ষিয়ান রাজনীতিবিদের তো সংসদে দরকার, হয়তো জামাতের সাথে তাকেও পাঠালো।
এরকম জনগণ চিন্তা করতেই পারে, কারণ মানুষ সবসময় চায় পরিবর্তন। মানুষের ভিতরে এখন এমন একটা টেন্ডেন্সি প্রবেশ করেছে, যেহেতু বিএনপি বর্তমান কার্যকলাপকে তারা আওয়ামী লীগ থেকে আলাদা করতে পারছে না। আওয়ামী লীগ যে দেশ থেকে বিদায় নিয়েছে, তারা বিগত 17 বছর যে ধরনের কাজ করে গেছে, এখন বিএনপির কাজকর্ম দেখেও মানুষের কাছে ঠিক এই ধরনের চোখের সামনে ওই সিনারিওটা ভেসে উঠছে, যার কারণে তারা এটা চিন্তা করতেই পারে এবং এই চিন্তা করাটাই স্বাভাবিক। এরকম অসংখ্য মানুষ আছে এবং এমনকি বিএনপির নেতারাও এই ধরনের চিন্তা করছে যে না, একটা পরিবর্তনের ভিতর দিয়ে আমাদের যেতে হবে, পুরনো বন্দোবস্তের ভিতরে আমরা থাকতে চাই না। এরপর জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আসম আব্দুর রব, তিনিও আপনারা জানেন যে দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন সেই দেশরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এগুলো তো তার অবদান। তো তিনিও, তার সাথেও ঠিক ওই মান্নার মতোই আচরণ করা হয়েছে, যার কারণে জোট থেকে বেরিয়ে গেছেন। এখন বলা চলে বিএনপি শুধুমাত্র নুরুল হক নূরকে নিয়ে, জুনায়েদ সাকিকে নিয়ে, আর ওই যে জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়ার ওই যে তাকে নিয়ে, কয়েকজনকে নিয়ে মোটামুটি বলা চলে একাই আছে আর কি, একলা চলো নীতিতে। এখন এখানে নুরুল হক নূর তো হারবে, ওইদিকে ব্রাহ্মণবাড়িয়াতে আবার জুনায়েদ সাকিকে দিয়েছে, জুনায়েদ সাকিও তো হারবে, কারণ সেখানেও শক্ত একজন ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে। তো বিএনপির যখন এই অবস্থা, তখন কিন্তু জামাত অনেকটা ফুরফুরে মেজাজে আছে। ফুরফুরে মেজাজে কেন আছে জানেন? 20 তারিখে যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল, এই দিনের সর্বশেষ হিসাব অনুযায়ী বিএনপি যেখানে মোট 298টি আসনে তারা মনোনয়নপত্র সাবমিট করেছিল, তাদের 295টি আসনে তারা এখন নির্বাচন করছে বিএনপি। 5টি আসন তারা শরীকদের জন্য ছেড়ে দিয়েছে। তো এই 295টি আসনের ভিতরে 79টি আসনে, ভালো করে চিন্তা করবেন কিন্তু, 79টি আসনে বিএনপির মোট 92 জন বিদ্রোহী প্রার্থী আছে। 79টি আসনে 92 জন বিদ্রোহী প্রার্থী, বুঝতে পেরেছেন? তার মানে একজন করে তো আছেই, কোনো কোনো আসনে একাধিক। তাহলে যেখানে বিদ্রোহী প্রার্থী আছে, আপনারা ধরে নিতে পারেন এই 79টি আসন বিএনপির হাতছাড়া হয়ে গেছে অলরেডি। আপনারা অগ্রিম অভিনন্দন জানাতে পারেন এদের। শুধু এখানেই শেষ নয়, এই গেল 79, আর ঋণ খিলাপি, ব্যাংক ডাকাত, লুটেরা, দ্বৈত নাগরিক, এই অভিযোগে 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, অর্থাৎ চূড়ান্ত শুনানিতে বাতিল করা হয়েছে। এর ভিতরে যে মঞ্জুরুল হাসান মুন্সি, তারপরে এম এ গফুর, যশোরের একজন, তারপরে কুমিল্লা 10-এর একজন, এরকম 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এইখানে বিএনপির কোনো প্রার্থী নাই, এরাই কিন্তু চূড়ান্ত প্রার্থী ছিল। বিদ্রোহী প্রার্থী আছে অন্যরা, তো তারা তো আর বিএনপির মার্কা পায়নি। যখন মার্কা পায়নি তখন সেখানে কি হবে? কারণ এই 4টি আসনও ধরে রাখতে পারেন বিএনপির হাতছাড়া হলো। তাহলে 79 আর 4 83টি আসন অলরেডি বিএনপির হাতছাড়া হয়ে আছে। বিএনপি এখন এই আসনগুলোর চিন্তায় তাদের এমন অবস্থা হয়েছে, তারা দেখেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন, তাহলে তারা কিন্তু আর কোনো নড়চড় করছে না, কোথায় কোনো ভোট চাওয়া, ক্যাম্পেইন করা, এসবের ভিতরে নাই, তারা যাচ্ছে না। তারা এটি ভেবেই নিয়েছে যে তাদের সময় শেষ হয়ে গেছে। এখন তারা নতুন একটি পন্থা অবলম্বন করেছে, নতুন একটি কৌশল অবলম্বন করেছে। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে ভয় ভীতি প্রদর্শন করা। এই ভয় ভীতি প্রদর্শন কাকে করছে? ইলেকশন কমিশনকে ভয় দেখাচ্ছে, তারপরে সরকারকে ভয় দেখাচ্ছে, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে ভয় দেখাচ্ছে, প্রার্থীদেরকে ভয় দেখাচ্ছে, ভোট কেন্দ্রে গেলে তাদেরকে পিটাবে। অন্যান্য প্রার্থীদের যে সমস্ত কর্মীরা প্রচারণার কাজে বের হচ্ছে, ভোট চাচ্ছে, তাদের উপরে হামলা করছে, তাদেরকে মারধর করছে, মসজিদে গিয়ে হামলা করছে, নারীদের শ্লীলতাহানি করছে। গত 2 দিন আগেও মিরপুরের পীরের বাগে জামাতের মহিলা কর্মীদেরকে তারা হেনস্থা করেছে, মারধর করেছে। তারপরে সীতাকুণ্ডের জঙ্গল সলিম বাড়িতে, সেখানে র্যাব সদস্যদেরকে তারা দলীয় অফিসের ভিতরে হত্যা করেছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য, প্রভাবিত করার জন্য এখন পেশি শক্তির আশ্রয় নিয়েছে। এবং এটি হচ্ছে তাদের এখন চূড়ান্ত মঞ্জিল, চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য। যেহেতু তাদের কাছে জরিপ অলরেডি চলে এসেছে, তারা আর জনগণের ভোটের উপরে আর তাদের এখন কোনো আস্থা নাই। তারা এখন অন্যভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে এবং এটি তারা করবে। ভালো করে আপনারা শুনে রাখেন, এটি তারা করবে। নির্বাচন যত সামনে আসবে তত তারা সহিংস হবে, তাদের অর্থাৎ প্ল্যান বি যেটা, এটি তারা বাস্তবায়ন করবে। তারা বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম বাঁধাবে, মারামারি করবে, উস্কানি দেবে, উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে তারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। এখন যারা অন্যান্য প্রার্থী আছেন তাদের কি করণীয়? তাদের প্ল্যান এ কিন্তু গুডু করে ম্যানেজড নির্বাচনের মাধ্যমে। এখন এইখানে যদি জামাতের যে সমস্ত নেতারা আছে, নির্বাচন পরিচালনা কমিটি আছে, এরা যদি ওই জায়গাগুলোতে যদি নজর রাখতে পারে, যেখান থেকে এই ম্যানিপুলেট হতে পারে, নির্বাচনের ফলাফল যেখান থেকে পরিবর্তন হতে পারে, এই সমস্ত জায়গায় যদি পর্যাপ্ত লোক নিয়োগ করে, ওই অফিস একেবারে সিসিটিভির মতো, অর্থাৎ সিসিটিভির মতো তারা সার্বক্ষণিক পাহারায় রাখবে, এরকম লোক কিন্তু জামাতকে এখন নিয়োগ করতে হবে। যদি না নিয়োগ করে তাহলে কিন্তু জামাত চরমভাবে ধরা খাবে। জেলা নির্বাচন অফিসগুলোতে নিজেদের প্রতিনিধি সেট করতে হবে, প্রতিনিধি সেট করে দিয়ে যারা এই নির্বাচনের সাথে জড়িত, তারা কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছুর গতিবিধি লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য না রাখতে পারে তাহলে কিন্তু রাতের অন্ধকারে তারা ওই একজনেরটা আরেকজনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার সমস্ত বন্দোবস্ত অলরেডি হয়ে আছে। সুতরাং জামাতের নেতাকর্মীদের এখন কিন্তু শুধু ভোট চাইলেই হবে না, তারা যদি নির্বাচনের দিন পর্যন্ত ইলেকশন সত্যি হয়,
যথেষ্ট সম্ভাবনা রয়েছে না হওয়ার। যদি ওই পর্যন্ত যায় তাহলে তারা যেমন ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রতি ভোট কেন্দ্রে অন্তত 200 নেতাকর্মীকে, একেবারে ডেডিকেটেড নেতাকর্মীকে, সহিংসতার জন্য নয়, সহিংসতা রোধ করার জন্য, সহিংসতা ঠেকানোর জন্য তাদেরকে নির্বাচন কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের রেজাল্ট না পাওয়া পর্যন্ত তাদেরকে সেখানে অবস্থান করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, প্রত্যেক নির্বাচনী অফিসে কে কার সাথে যোগাযোগ রাখছে, কার সাথে কে ঘুরু করছে, এইগুলো তারা নজরে রাখবে। আর কেন্দ্র তো কেন্দ্রীয় ভাবে ইলেকশন কমিশনে এবং যেখানে যেখানে নিজেদের লোক বাছাই করে তাদের অন্যদের পিছনে লাগিয়ে দিতে হবে। কি করছে প্রতিদিন তারা রিপোর্ট দিবে কেন্দ্রকে, সেই রিপোর্টের আলোকে তারা তাদের করণীয় নির্ধারণ করবে। এটি যদি হয়, এইভাবে চতুর্মুখী পরিকল্পনা নিয়ে যদি জামাত ঠেকাতে পারে এবার, তাহলে আশা করা যায় জনগণ এবার জামাতের দিকে ঝুঁকেছে, জনগণ জামাতকে ভোট দিবে, এই জোটকে ভোট দিবে। শুধুমাত্র এখন ওই ম্যানেজ নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এর ওই বিষয়টা ঠেকিয়ে দিতে পারলেই বাজিমাত। এটা জামাতের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। এরকম বড় নেতা নির্বাচন করবেন না, তাকে যার জীবনটাই হচ্ছে রাজনীতি, একদম ছোট কাল থেকে, বাচ্চা কাল থেকে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বরিশালে রাজনীতি করে আসেন। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল জাতীয় রাজনীতি করেন এই রিসেন্টলি, কিন্তু তার সারা জীবনের খেদমত, এফোর্ট বরিশালে, তার বেড়ে ওঠা থেকে শুরু করে রাজনীতি সব বরিশালে। তার মতো একজন নেতাকে জামাত প্রত্যাহার করে নিয়েছে, এটা ছোটখাটো কোনো রাজনীতি নয়। এর পেছনে অনেক কারণ আছে, অনেক ব্যাখ্যা আছে, সেটা আমি আলোচনা করেছি। এটা ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হতে পারে, একটা সাসপেকশন বা পারসেপশন আছে, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। বাট জাস্ট জামাত চরমানের রিলেশনসের ক্ষেত্রে যদি বিষয়টা দেখেন, ইটস ভেরি ইন্টারেস্টিং। এখন আরেকটা দিক, এই ফজল করিমকে জামাতের ছাড় দেয়ার, এটা আমি দেখাবো। দর্শক এখানে দেখেন, জামাত ফজল করিমকে ছাড় দেওয়ার 2 দিন আগেও জামাতকে মোনাফিক বলে গালি দিয়েছেন জনাব মুফতি ফজল করিম শাহেখ চরমনে, যার ফলে জামাতের লোকজন অনেকেই বলছে যে তাকে ভোট দিতে রাজি না। এখন ফজল করিম নির্বাচন করছেন, এটা তো সত্য, জামাতের প্রার্থী নাই। জামাত প্রার্থীতে প্রত্যাহার করে একটা নজির স্থাপন করেছেন উদারতার, ছাড়ের এবং অন্য দলকে বা পুরনো মিত্রকে সম্মানের একটা নজির স্থাপন করেছে। তো এই জায়গায় জামাত প্রশংসায় ভাসছে যে, তাও এখানে অন্য ছোটখাটো কোনো প্রার্থী হলে, যেমন যদি বরিশাল 6 হতো, এটা আমি অবাক হতাম না। কারণ বরিশাল 6-এর যিনি প্রার্থী, তিনি নতুন, তিনি জামাতের জেলা সেক্রেটারি, জাতীয়ভাবে ওইভাবে পরিচিত না, অথবা তার নির্বাচনের অভিজ্ঞতাও নেই, অর্থাৎ তাকে সরাতে পারে। কিন্তু মোয়াজ্জেম হোসেন হেলাল সারা বাংলাদেশে জামাতের 10 জনের একজন, তিনি নির্বাচন করবেন এবং তার জীবনটাই এই নির্বাচন, রাজনীতি, একামতুদ্দিন ইসলাম নিয়ন্ত্রণ, এগুলো নিয়ে, এবং বরিশালের প্রতিষ্ঠিত সন্তান। অর্থাৎ ইটস ভেরি টাফ, ইট ওয়াজ ভেরি টাফ ফর জামাত, জামাত ডিড ইট। এই জায়গায় হিসাবটা, মেকানিজমটা বা সমীকরণটা কি দাঁড়িয়েছে দেখেন। এখন ফয়জুল করিমকে কি করতে হবে? জামাতের লোকজন অনেকে ভোট দিতে চাচ্ছে না, আবার জামাতের প্রার্থীও নাই, আবার ফয়জুল করিমকে জিততে হবে। যেহেতু নির্বাচন করলে জেতার একটা ইচ্ছা অবশ্যই থাকবে, তিনি তো হারের জন্য নির্বাচন করবে। এবার যেহেতু জীবনে প্রথম একটা সুযোগ এসেছে ফয়জুল করিমের জয়লাভ করে, এর আগে ফয়জুল করিম জিতবেন এরকম কোনো সম্ভাবনা অতীতে কখনো ছিল না। তিনি নিজেই জয়ের জন্য নির্বাচন করেননি। সর্বশেষ আওয়ামী পরিকল্পনার অংশ হিসাবে তিনি যে সিটি কর্পোরেশন বা আওয়ামী আশ্বাসে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেখানেও তিনি জিতবেন বিষয়টা এরকম ছিল না। আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তিনি যে ভোট 30,000 বেশি পাবেন এটা তিনি নিজেও জানতেন। যে সেই জায়গায় এই প্রথম তার জীবনে সুযোগ এসেছে নির্বাচনে জয়লাভ করার একটা সম্ভাবনা। আমি বলছি না যে জিতবেন, জেতার একটা সম্ভাবনা, একটা আশা, অ্যাটলিস্ট যৌক্তিক আশা, ন্যাশনাল একটা আশা তৈরি হয়েছে। এখন আমি আগেও বলেছি এবং আমি জেনে শুনে গবেষণা ভিত্তিতে বলছি, বরিশাল 5 আসনে চরমনায়ের যত ভোট আছে, কমপক্ষে জামাতের 2 গুণ থেকে 2.5 গুণ ভোট আছে, একদম মিনিমাম। আমি বুকে হাত দিয়ে, দায়িত্ব নিয়ে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চরমনায়ের যদি 40,000 ভোট থাকে, জামাতের মিনিমাম 1,20,000 ভোট আছে বরিশালে, একটু কম বেশি হতে পারে কমপক্ষে। সেই জায়গায় ফয়জুল করিমকে জিততে হলে, যদি তিনি জিততে চান, পৃথিবীতে এর বাইরে কোনো থিওরি নেই। এটা আসমান ছাড়া জমিনের কোন রাজনীতিবিদ, কোন স্ট্র্যাটেজিস্ট, কোন কনসালটেন্ট জামাতের ভোট ছাড়া ফয়জুল করিমকে জিতাতে পারবে না। অতএব ফয়জুল করিম 2 দিন আগেও জামাতকে মোনাফিক বলে গালি দিলেন। এখন 22 তারিখ নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর জামাতের লোকজন আবার অনেকে ভোট দিতে রাজি নয়। আমি যাদের সাথে কথা বলেছি অনেকেই ভোট দিতে রাজি নয়। এখন জামাতের দায়িত্বশীলদের কাছে জিজ্ঞেস করলে তারা বলেন সাংগঠনিক সিদ্ধান্ত, ভোট দিতে হবে, ফয়জুল করিমকে দিবে না। এই সাংগঠনিক সিদ্ধান্ত কয়জন মানবে? বরিশাল 5 আসনে জামাতের 1,20,000 ভোট থাকলে জামাতের সাংগঠনিক সিদ্ধান্ত বুকে পাথর চাপা দিয়ে হলেও মানবে সর্বোচ্চ 1,000 থেকে 1,500। কিন্তু সাধারণ ভোটার যারা, যেমন জামাতের সচেতন নারী ভোটার, অনেকেই সাংগঠনিক সিদ্ধান্তের ধার ধারে না। সাপোজ আমি নিজে দাঁড়িপাল্লায় ভোট দিব, এটা আমি স্পষ্টভাবে বলি, আমি নিজেকে কোনো দলের নেতা বা কর্মী দাবি করি না, কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিব, দাঁড়িপাল্লায় ভোট চাই, এটা তো আমি গোপন করি না। ইটস মাই ওপেন স্ট্র্যাটেজি। আমি দাঁড়িপাল্লার পক্ষে ওপেন, বাট আই এম নট ইন্টারেস্টেড টু ভোট ফর মুফতি ফয়জুল করিম। জামাতের অধিকাংশ ভোটারদের মেন্টালিটি এটাই। এখন ফয়জুল করিমকে যদি জিততে হয়, তাকে কি করতে হবে? তার অন্য কোনো অপশন নেই। এখানে জামাতের কাছে এসে, জামাত শিবিরের কাছে এসে তার যে
জামাতকে যে গালাগালি, ওগুলোর জন্য অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে অনুনয় বিনয় করা ছাড়া ফয়জুল করিমের সামনে আর কোনো উপায় নেই, তিনি বাধ্য। তো এখন কি দাঁড়ালো, যে চরমনায়ের যে রাজনীতি, যেটার ভিত্তি জামাত বিরোধিতা, ওইটা তো তারা করতে পারছে না। মানে এখানে এটা বোঝা যায় যে চরমনায় আসলে জামাতের ফাঁদে পড়েছে, তারা বুঝতেও পারেনি যে কিভাবে জামাতের ফাঁদে পড়েছে। ফয়জুল করিম জামাতের চরমনায়ের রাজনৈতিক মানহাজ অনুযায়ী জামাতকে সকাল সন্ধ্যা গালি দেন বা দিবেন, এটাই এতদিনের তাদের রাজনীতি। এখন নির্বাচনে যেহেতু জিততে হবে, যদি অস্তিত্ব রক্ষা করতে হয়, জামাতের নেতাকর্মীদের কাছে এসে তাদের সাথে মোলাকাত করা, জড়িয়ে ধরা, এক স্টেজে উঠে হাত জাগানো ছাড়া তাদের কোনো উপায় নেই। এখন চরমনায়ের লোকজন যেটা বলছেন যে জামাতের লোকজনকে ভোট দিবে, হ্যাঁ আমি তো বলেছি যে দিতে রাজি না। এখন তাহলে চরমনায় কি করতে হবে? জামাতের লোকজন যাতে তাকে ভোট দিতে রাজি হয়, এই জন্য জামাতের লোকজনের কাছে এসে অনুনয় বিনয় করতে হবে, এছাড়া তো তার কোনো উপায় নেই। তো এটা একটা চমৎকার হিসাব নিকাশ। তাহলে দেখেন, জামাত চরমনাইকে ছাড় দিয়েছে, এটা ইউনূসের পরিকল্পনা। এটা যদি আমরা বাদ দিই বা এটা যদি সত্য না হয়, তাহলে জামাতের এই ডিসিশনের জামাত চরমনাই রাজনীতির সমীকরণটা দেখেন। এখানে ফয়জুল করিম সাহেব জামাতের কাছে আসতে বাধ্য হবেন, তার কোনো উপায় নেই। বরং ফয়জুল করিমের বরিশালের রাজনীতির মূল ভিত্তি হবে যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে জামাতের লোকজনকে সাথে নিয়ে চলা। তিনি যেখানেই যাবেন সংশ্লিষ্ট এলাকার জামাত নেতাকে সাথে নিয়ে যাবেন এবং তার চরমনাইয়ের লোকজনকে একটু দূরে সরিয়ে জামাত নেতাদের কাছাকাছি রাখবেন এবং জামাতের প্রশংসা করে অলরেডি কিছুটা ধন্যবাদ দিয়েছেন, এতে যথেষ্ট নয়। আমরা একত্রে কাজ করি, আমরা সৎলোককে বিজয় করি, আমরা ধানের শীষকে পরাজিত করি, এই কথা বলতে হবে। ব্যাপকভাবে জামাতের লোকজনকে সাথে নিয়ে ছবি তুলতে না পারলে এবং জামাতের 1.5 লাখ ভোটারের কাছে যদি সেই ছবিগুলো পৌঁছে দেওয়া না যায়, জামাতের স্তুতি প্রশংসা করে যদি তিনি সেটা প্রচার করতে না পারেন, তাহলে ফয়জুল করিমের পক্ষে জেতা কিছুতেই সম্ভব নয়। তাহলে কি দাঁড়ালো? ফয়জুল করিম ইজ ফোর্সড, ফয়জুল করিম ইজ কম্পেলড টু কাম টু জামাত এন্ড টু প্রেইজ জামাত এন্ড শিবির এবং টু বি রিপেন্ট ফর হিজ প্রিভিয়াস স্পিচ। তাছাড়া হি হ্যাজ নো ওয়ে, হি হ্যাজ নো অল্টারনেটিভ। পরিচয় ছাড়া প্রথমত প্রবেশ নিষেধ, প্রবেশ মুখে লোহার গেট, পাহাড়ের ঢালে ঢালে আছে পাহারা, অচেনা কাউকে দেখলেই মুহূর্তে চারপাশ থেকে ভেসে আসে সতর্ক সংকেত। বিভিন্ন সূত্র বলছে এই জঙ্গল সলিমপুর 4 দশক ধরে ধীরে ধীরে গড়ে উঠেছে এটি অঘোষিত অধিকৃত রাষ্ট্র, যেখানে রাষ্ট্রের আইন নয়, চলে সন্ত্রাসী গোষ্ঠীদের নিজস্ব আইন। সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে অবস্থিত এই দুর্গম পাহাড়ি এলাকা ভৌগোলিকভাবে যতটা বিচ্ছিন্ন, অন্যদিকে অপরাধ কাঠামোতে ততটাই সুসংগঠিত। চট্টগ্রাম নগরের বাইজিদ বুস্তামি এলাকা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীত লিংক রোডের উত্তর পাশে প্রায় 3100 সরকারি একর 3100 একর সরকারি খাস জমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুর। এর পূর্বে আছে হাটাজারি, দক্ষিণে বাইজিদ থানা। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী এই খাস জমির বাজার মূল্য প্রায় 30,000 কোটি টাকা। আর এই বিপুল সম্পদের দখল, বন্টন এবং বাণিজ্য ঘিরে গড়ে উঠেছে সশস্ত্র সন্ত্রাস, প্লট ব্যবসা এবং রক্তক্ষয়ী সংঘাত। 4 দশক ধরে পাহাড়ি সরকার যেটা সরকারি পাহাড় আছে, রাষ্ট্রের যে পাহাড় আছে সেটা কেটে এখানে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। পাহাড় কাটা থামেনি কখনোই, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা হয়েছে আরো পরিকল্পিত এবং সুসংগঠিত। পাহাড় কেটে জমি সমতল করা যে ভূমিগুলো আছে সেখানে প্লট আকারে বিক্রি, বিদ্যুৎ পানি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মাদক, অস্ত্র ব্যবসা সব মিলিয়ে জঙ্গল সলিমপুর আজ একটি পূর্ণাঙ্গ ছায়া অর্থনীতির কেন্দ্র এবং একটি নিষিদ্ধ ভূখণ্ড। এই অর্থনীতিকে টিকিয়ে রাখতে গড়ে তোলা হয়েছে নিজস্ব সশস্ত্র বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক পাহারায় থাকে, পাহাড়ের উপর থেকে নজরদারি করা হয় প্রতিটি চলাচলের উপর। বাসিন্দাদের জন্য চালু করা হয়েছে পরিচয়পত্র ব্যবস্থা। বাহির থেকে কেউ এলে বাসিন্দাকে গেট পর্যন্ত এসে পরিচয় নিশ্চিত করে তাকে ভেতরে নিতে হয়। প্রশাসনের গাড়ি ঢুকলেই পাহারাদারদের মাধ্যমে মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে শুরু হয় সংঘবদ্ধ প্রতিরোধ। আর 2023 সালের 24 সেপ্টেম্বর পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ফেরার পথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক সহ এখানে অন্তত 20 জনের উপর হামলার শিকার হয়। 2022 সালে র্যাব এবং পুলিশের উপরেও একাধিক হামলার ঘটনা ঘটে। সর্বশেষ 19 জানুয়ারি অস্ত্র উদ্ধার এবং আসামি গ্রেপ্তারের অভিযানে জঙ্গল সলিমপুরে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাব 7-এর টিএটি আব্দুল মোতালেব নিহত হন এবং আরো অনেকেই আহত হন। বুঝতে পারছেন এলাকাটা কতটা সুসংগঠিত দখলে আছে। আমরা আশা করি রাষ্ট্রের সেনাবাহিনী কর্তৃক অথবা যেভাবেই হোক এই এলাকাকে পুনর্দখলে নিতে হবে রাষ্ট্রের আওতায়, কারণ এই ভূখণ্ডটা ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমর্থন করেছে, করে বলেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য অনতিবিলম্বে শ্রীলঙ্কায় ডিফারেন্ট ভেন্যু করতে। আমার অসমতীয় সূত্রে খবর যে বাংলাদেশ না আসলে পাকিস্তানও আসবে না, আবার আয়ারল্যান্ডও আসবে না। এরকম বিভিন্ন খবর কিন্তু আমরা জানতে পাচ্ছি। মিয়ানমারও তোমাদের প্রতিবেশী দেশ। 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনারা দেখছেন মিয়ানমার একটা কথা বলতে, কারণ এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। আমি যা বুঝলাম ভারতীয় সাংবাদিকদের কাছে যে কিছু কিছু ইস্যু এগুলো সলভ না হলে ভারত এগুলো করতেই থাকবে, একদম করতেই থাকবে।
ছলে বলে কৌশলে গায়ে পড়ে চেষ্টা করবে বাংলাদেশকে বহির্বিশ্বে একটি ব্যর্থ রাষ্ট্র, অনিরাপদ রাষ্ট্র হিসাবে উপস্থাপন করার জন্য। এগুলোর অনেকগুলো কারণ আছে, যেমন ওই হিন্দু নির্যাতন যারা করে বা মেরে ফেলে তাদেরকে আবার কয়েকদিন পরে গোপনে নাকি আদালত থেকে জামিন দিয়ে দেওয়া হয়। এটা হলে তো অবশ্যই এটা উদ্বেগের বিষয়, কারণ যারা হিন্দু নির্যাতন বা হত্যার সঙ্গে জড়িত তাদের তো জামিন দেওয়া উচিত না। তারপরে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, উনি আইনজীবী আলিফ হত্যা মামলায় আছে, বা যখন আইনজীবী আলিফকে কিছু হিন্দু ছেলে মারে তখন উনি জেলে ছিলেন, উনি তো তখন বাইরে ছিলেন না। ওনার বিরুদ্ধে মানে হিন্দুদেরকে উস্কানি দিয়ে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার দাবি করা হয়, বাট এটা কতটুকু সত্য এটা সত্যতার দাবি রাখে। চিন্ময় কৃষ্ণ দাস অনেকদিন ধরে কারাগারে আছেন। এই আরেকটা হচ্ছে শিলিগুড়ি করিডোরের মতো স্পর্শকাতর জায়গার পাশে চীনকে দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন, এটা ভারত মেনে নিতে পারতেছে না। তারপরে অস্ত্র ক্রয়, ভারত মনে করে যে শেখ হাসিনার মতো ইউনূস সরকারও অস্ত্র ক্রয়ের আগে ভারতের সঙ্গে পরামর্শ করে নিবে। শেখ হাসিনা কিন্তু ভারতের সঙ্গে পরামর্শ ছাড়াই চীনের কাছ থেকে দুটো সাবমেরিন কিনেছিল। এই কারণে ভারত শেখ হাসিনাকে সেই সময় তীব্র ভৎসনা করেছিল। কিন্তু ইউনূস কোনো কথা ছাড়াই একের পর এক অস্ত্র কিনেই চলেছে, চুক্তি করতেছে তুরস্ক, চীন, পাকিস্তান থেকে। এগুলো পছন্দ করতেছে না ভারত। ভারত কত অবিচার করতেছে আপনি দেখেন। তারা বুঝাচ্ছে যে তোমরা তোমাদের ক্রিকেট টিম পাঠাবে না নিরাপত্তার অজুহাতে, তাহলে আমরাও আমাদের কূটনীতিকদের পরিবারদেরকে সরিয়ে নিয়ে আসবো নিরাপত্তার অজুহাতে। মাঝে দিয়ে কি হলো, এই কূটনীতিকদের পরিবার সন্তান যারা ওইখানে শান্তিতে ছিল, স্কুলে পড়ালেখা করতো, সুখে ছিল, তাদেরকে দেশে ফিরে যেতে বাধ্য করা হলো। এই হচ্ছে গিয়ে ভারতের অবস্থা, নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা। দেখুন, হাদি হত্যার পরে কিছু গ্রুপ ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা করেছিল, পুলিশ আটকে দিয়েছে, শেষ। চট্টগ্রামে সম্ভবত আরেকটু এগিয়ে গিয়েছিল। কিন্তু ভারতে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে যেভাবে একের পর এক উগ্র হিন্দুত্ববাদীর একদম কাছাকাছি এসে পরে ইট পাটকেল পর্যন্ত মেরেছে, এটা হওয়ার পরেও তো বাংলাদেশ সরকার আমাদের কূটনীতিকদের পরিবারকে ফেরত আনেনি। আর বাংলাদেশে কিছুই হলো না, হঠাৎ করে বললো যে পরিবারকে ফেরত দিতে হবে। এখন ভারতীয় সাংবাদিকরা মনে করেন, আমার কাছে যারা তারা বলল যে এটার একমাত্র সমাধান, আপনারা শুনলে হাসবেন, একমাত্র সমাধান হচ্ছে 12 তারিখে নির্বাচন আরো 1 মাস পিছিয়ে দিয়ে নতুন করে মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ঘোষণা করা হোক এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হোক। এটাই হচ্ছে একমাত্র সমাধান। এর বাইরে কোনো সমাধান ভারত মানবে না। এগুলো ভারত বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে, রাজনৈতিক চ্যানেলে দিয়ে দিয়েছে। এই গত পরশুদিন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তিনি গেলেন দিল্লিতে, সেখানে তিনি রাউন্ড টেবিল বৈঠক করবেন। কেন বৈঠক করবেন? রাউন্ড টেবিল বৈঠক করবেন যে বাংলাদেশ সম্পর্কে ভারতীয়রা কি ভাবছে তা জানার জন্য। সেখানে কে থাকবেন? সেখানে থাকবেন ওই যে এক সময় বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিল পিনাক রঞ্জন, বিনা সিকরি, পঙ্কজ শরণ, যারা আওয়ামী লীগের পেইড সার্ভেন্ট, তারাও ওই গোল টেবিল বৈঠকে অংশ নেবেন। আচ্ছা, ভারতীয়রা বাংলাদেশ সম্পর্কে কি ভাবছে এটা জানার মহান দায়িত্ব এই ব্রিটিশ হাইকমিশনারকে কে দিয়েছে? তারপরেও তিনি সেখানে গিয়েছেন। এখন গিয়েছেন কি কারণে গিয়েছেন এটা আমরা এখন জানলাম যে এই রাউন্ড টেবিল বৈঠকে, বাট গোপনে আরো কি এজেন্ডা আছে সেটা আমরা জানি না। পশ্চিমারাও চায় যে এই নির্বাচনে না হোক, সামনে নির্বাচনে অন্তত একটা রিফাইন্ড আওয়ামী লীগকে। ভারত চায় সরাসরি আওয়ামী লীগকে, বাট পশ্চিমারা চায় একটু সংস্কার করে। এই হচ্ছে পার্থক্য। বাট পশ্চিমারা এবারে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য জোরাজোরি করতে রাজি না, বাট ভারত চায় যে তফসিল পিছিয়ে দিয়ে হলেও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। এবং আমি যতটুকু বুঝি যে ভারত নিজেও কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আশা করে না। ওই যে আওয়ামী লীগের প্রমাণ বলে না, শেখ হাসিনা বিজয়ের বেশে আসবে ফিরে বাংলাদেশে, ওই দিন আর নাই। মাননীয় প্রধান উপদেষ্টার জরুরি আহ্বান, নির্বাচনের আগেই বাংলাদেশের গতি প্রকৃতি, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে। দর্শক, আগামী জাতীয় নির্বাচনের দিকে মূল ফোকাস নয়। 12 তারিখ সংসদ নির্বাচন নাও হতেও পারে। বিএনপি যদি তাদের এই অনিয়ম এবং জালিয়াতি ইসি এবং প্রশাসনকে চাপ দিয়ে অনৈতিক সুবিধা নেওয়া যদি বন্ধ করতে না পারে, তাহলে 12 তারিখ জাতীয় নির্বাচন হবে না, কিন্তু গণভোট হবে। এখন সরকার এবং বাংলাদেশপন্থীদের মূল টার্গেট এখন গণভোট। এই গণভোটের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারণ করা হবে। তো প্রফেসর ইউনূস গণভোটের পক্ষে উঠে পড়ে লেগেছেন, জোরালো চেষ্টা করছেন। বরং বৈধ প্রচার প্রচারণার ক্ষেত্রে ইউনূস সরকার তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। ইউনূস নিজেই মাঠে নেমেছে কার্যত গণভোটের ভোটের পক্ষে। তাই এটি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ গতি প্রকৃতি। গণভোটে জিতলে ভোটে যারাই জিতুক তারা ফেসিস্ট হতে পারবে না, একটা নিয়মের মধ্যে থাকতে হবে। তাই প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে যে আহ্বান দিয়েছেন আমরা সেই আহ্বান বিশ্লেষণ করবো। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আমাদের এটা মনে রাখতে হবে যে 12 তারিখ সংসদ নির্বাচন হোক বা না হোক, গণভোট হতে হবে, এই বিষয়ে কোনো ছাড় নেই। আর 12 তারিখ যদি সংসদ নির্বাচন লেভেল প্লেইং ফিল্ডের কারণে না হয়, গণভোটে তার এরকম পক্ষ নাই। গণভোটে তো বিএনপিও দাবি তারা ভোটের পক্ষে, ঠিক আছে গণভোটটা হোক মিনিমাম,
তারপরে আমরা চাই সুষ্ঠুভাবে ভারতের জাতীয় নির্বাচন হোক, কিন্তু গণভোট হওয়া বেশি জরুরি। গণভোট হওয়াটা ফরজে আইন, এ বিষয়ে কোনো কোনো এদিক ওদিক সুযোগ নেই। কিন্তু জাতীয় নির্বাচন হওয়া এটা জরুরি না, হতে পারলে ভালো যদি পরিবেশ সুষ্ঠু করা যায়, আর না হলে পরিবেশ তৈরি করে তারপরে করেন, কিন্তু গণভোট হতে হবে। এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, গণভোটই হচ্ছে এখন বাংলাদেশ। নতুন সরকার, নির্বাচিত সরকার ধুয়ে পানি খায় না কি করে এটা আমরা দেখেছি বাংলাদেশে, কিন্তু অতীতে গণভোট আমরা এই প্রজন্ম দেখিনি, এটা অনেক আগে হয়েছিল। আর তখনকার গণভোট আর এখনকার গণভোট এক না। অতএব বাংলাদেশের মিনিমাম 50 বছরের গতি প্রকৃতি নির্ধারিত হচ্ছে এই গণভোটে। যে বাংলাদেশে কোন দল সরকার গঠন করবে, ম্যাক্সিমাম মানুষই বলতেছে বিএনপি সরকার গঠন করবে, সেটা প্রথম থেকেই ছিল আলোচনায়। কিন্তু বিএনপির বিগত 17 মাসের কার্যকলাপের পর জামাতের কার্যকলাপ দেখে অনেকেই বলতেছে না, জামাত সরকার গঠন করবে। এখন যারা বিএনপি করেন বা যারা বিএনপিকে সাপোর্ট করেন তারা অবভিয়াসলি বলবে বিএনপি সরকার গঠন করবে, এবং যারা জামাত ইসলামী করেন বা সেই সমমনা দল করেন তারা বলবে জামাত ইসলামী সরকার গঠন করবে। কিন্তু আসলে সরকার গঠন করবে কে? এখানে তৃতীয় একটা পক্ষ বলতেছে যে এই নির্বাচনের সরকার গঠন করবার পিছনের শক্তি হলো আওয়ামী লীগ। তার মানে আওয়ামী লীগ যেহেতু ইলেকশনে নাই, আওয়ামী লীগ যাকে ভোট দিবে, মানে আওয়ামী লীগের যারা ভোটার তারা যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। এখন এটা নিয়েও আলোচনা চলতেছে যে শেখ হাসিনা তো বলে দিছে তোমরা ভোটের মাঠেই যাবে না, বা অনেক সময় আমরা বুঝতেছি যে বিএনপি আর আওয়ামী লীগ মিশে গেছে, এখন তো শেখ হাসিনা নিশ্চয়ই বিএনপির জন্য বলবে। আবার অনেকে এই কথাও বলতেছেন শেখ হাসিনা হয়তো বা বিএনপিকে চায় না, জামাত আসলে ভালো, জামাতকে সাপোর্ট করবে। আসলে কি করবে আমরা কেউই জানি না। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আপনারা কি মনে করেন এখন বাংলাদেশে যে আওয়ামী লীগাররা আছে, যে 30% 35% যারা বর্তমানে বাংলাদেশে আছে এবং ভোটার, এবং যাদের নামে কোনো মামলা হামলা নাই, যাদের নামে কোনো রকম কমপ্লেন নেই, তারা বহাল তবিয়তে দেশে আছে, কারণ তারা বিগত সরকারের আমলে কোনো রকম সুযোগ সুবিধা নেয় নাই বা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিরোধিতা করে নাই, তারা একটা সাধারণ জীবনযাপন করতেছে। এই ধরনের কিন্তু একটা পার্সেন্টেজ, বড় পার্সেন্টেজ আওয়ামী লীগার বাংলাদেশে এখন বসবাস করতেছে। হ্যাঁ, যারা ভেটাল আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, মানে নিবেদিত প্রাণ, তারা তো নাই, তারা তো দূরের উপরে আছে, তারা তো পালায় গেছে। এখন যারা আছে তারা বহাল তবিয়তে আছে, যাদের উপরে 2-4টা ঝামেলা টামেলা হয়েছিল সেগুলো কভার হয়ে গেছে। তাহলে এই লোকগুলা কাকে ভোট দিবে? শেখ হাসিনার কথা শুনবে? শেখ হাসিনা যদি বলে এই শোনো তোমরা কেউ ভোটের মাঠে যাইবা না, এটা আমার হুকুম, শুনবে? আমার তো মনে হয় না শুনবে। কারণ তারা তখন একটা চিন্তাই করবে যে হাসিনা ম্যাডাম আপনি যখন চলে গেছেন, লগে আপনার সাঙ্গ বাঙ্গ সবারই নিয়ে চলে গেছেন, আমরা কিভাবে আছি কেউ তো দেখেন নেই এসা, আমরা কেমনে চলতেছি কেউ তো দেখেন নেই এসা। হ্যাঁ, আপনি বলতে পারেন হাসিনা ম্যাডাম যে আমার লোক তো সব পালাই গেছে, কিন্তু আমরা তো ভাই পালাই নাই, আমরা তো দেশেই ছিলাম। তারপরে তো আমাদের উপরে টুকটাক অত্যাচার হয়েছে। আপনি কখনো খোঁজ দিচ্ছেন? আবার দিল্লিতে বলবেন অমুকে ভোট দাও, আপনার কথা শুনবো? শুনবে না, কারণ এরা কেউ ভেটারান আওয়ামী লীগ না, এরা আওয়ামী লীগকে সাপোর্ট করে। হ্যাঁ, যদি আজকে আওয়ামী লীগ ইলেকশন করতো তাহলে এই পার্সেন্টেজটা আওয়ামী লীগকে ভোট দিত। কিন্তু এইবার কি করবে? অনেকেই বলতেছেন যে এরা ভোট কেন্দ্রে যাইব না। আমার মনে হয় এই কথাটা সত্য না, এরা সবাই ভোট কেন্দ্রে যাবে। এই জন্য যাইবো, আমি আপনার হিসাবটা বুঝিয়ে দিই। এই যে আওয়ামী লীগ যারা করে বাংলাদেশে, বা আওয়ামী লীগের পরিবার যারা আছে, যারা কোনো ঝামেলায় ছিল না, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো রকম গ্যাঞ্জাম করে নাই, কিন্তু তারপরেও এলাকার মানুষ জানে উনি আওয়ামী লীগ করে। উনি যদি ভোট দিতে না যায় তাহলে কিন্তু উনি মার্কড হয়ে যাবে। তাহলে এলাকার লোকজন বলবে দেখছো উনি আওয়ামী লীগ করে বলে উনি গেলই না, উনি মার্কড হতে চাইবো না, উনি কিন্তু ভোট কেন্দ্রে যাবেন। কারণ এখানে সরকারের একটা অনুপ্রেরণা আছে যে আপনারা সবাই ভোট কেন্দ্রে আসেন। কারণ যদি সত্যি সত্যি আওয়ামী লীগের 30% লোক যারা আছেন বাংলাদেশে তারা যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে তো 50% লোকও ভোট কেন্দ্রে আসবে না, তাহলে কি নির্বাচন বৈধ হবে? হবে না। এর জন্য সরকারও চায় তারাও আসুক, এসে যাকে খুশি তাকে ভোট দিক। এবং ওই যে একটা কথা বললাম না, তারা যদি না আসে তাহলে তারা মার্কড হয়ে যাবে, লোকজন বলবে আওয়ামী লীগ করতো। এই আগে এতদিন যেভাবে ছিল কোনো সমস্যা ছিল না, এই ভোট কেন্দ্রে যাওয়া না নিয়ে একটা সমস্যা হইব যদি কোনো দল ফেল করে, এবং তখন তারা অঙ্গুলি নির্দেশ দিয়ে বলবে এরা যায় নাই বলে আমরা ফেল করছি। এই শত্রুতাটা ওরা নিবে না, ওরা ভোট কেন্দ্রে যাবে। এখন অনেকেই বলতেছেন এরা ভোট কেন্দ্রে গেলেও এরা যে ভোট নষ্ট করে দিব, উল্টো পাল্টা সিম বাইরে ভোট নষ্ট করে দেবো, এইখানেও আমি বিশ্বাস করি না। কারণ আপনি একজন নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে যখন আপনার হাতে ব্যালটটা আসবে তখন দেখবেন আপনার শরীরে একটা কম্পন আসে। যদি আপনি দেশপ্রেমী হন, যদি আপনি দেশকে ভালোবাসেন, যে আপনার এই ভোটের উপর দেশের